ভারতে কোনো আন্দোলন হয় না, এই ধারণা যতটা জনপ্রিয় ততটাই বিভ্রান্তিকর। যে দেশ 1974 সালে জয়প্রকাশ নারায়ণের সম্পূর্ণ ক্রান্তি দেখেছে, জরুরি অবস্থার বিরুদ্ধে গণপ্রতিরোধ করেছে, ইন্দিরা গান্ধীকে ব্যালটে ক্ষমতাচ্যুত করেছে, আসাম আন্দোলন, আন্না হাজারার দুর্নীতি বিরোধী আন্দোলন, নির্ভয়া প্রতিবাদ, শাহিনবাগ, সিএএ, এনআরসি বিরোধী বিক্ষোভ কিংবা কৃষক আন্দোলনের মাধ্যমে সরকারকে কৃষি আইন প্রত্যাহারে বাধ্য করেছে, সেই দেশকে আন্দোলনহীন বলা ইতিহাসের প্রতি অন্যায়। প্রশ্নটা তাই অন্যত্র। আন্দোলন হয়, কিন্তু তা গণ অভ্যুত্থানে রূপ নেয় না কেন? এর প্রথম কারণ ভারতের নির্বাচনী কাঠামো। রাষ্ট্রবিজ্ঞান বলছে, যখন ক্ষমতা পরিবর্তনের বৈধ পথ বন্ধ হয়ে যায়, তখনই গণ অভ্যুত্থান অনিবার্য হয়ে ওঠে। বাংলাদেশে দীর্ঘদিন ভোটের বিশ্বাসযোগ্যতা নিয়ে সংকট, শ্রীলঙ্কায় অর্থনৈতিক ধস কিংবা নেপালের রাজনৈতিক অস্থিরতা সেই বাস্তবতার উদাহরণ। কিন্তু ভারতে নানা বিতর্ক সত্ত্বেও নির্বাচন এখনও ক্ষমতা বদলের একটি কার্যকর পথ। ফলে জন অসন্তোষের বিস্ফোরণ অনেক সময় ব্যালট বাক্সে নিষ্কাশনের সুযোগ পায়। দ্বিতীয় কারণ ভারতের শক্তিশালী রাজনৈতিক প্রতিষ্ঠান। কেন্দ্র ও রাজ্যের ক্ষমতার বিভাজন, নির্বাহী, আইনসভা ও বিচার বিভাগের পৃথক অবস্থান, এই কাঠামো রাষ্ট্রকে ধসে পড়া থেকে রক্ষা করে। যদিও সমালোচকদের মতে বিজেপি ও আরএসএস এর প্রভাব অনেক প্রতিষ্ঠানের স্বাধীনতাকে ক্ষয় করছে, তবু প্রতিষ্ঠানগুলো এখনও সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েনি। আর শক্তিশালী প্রতিষ্ঠানই রাজনৈতিক স্থিতিশীলতার মূল ভিত্তি। আরেকটি বড় কারণ রাষ্ট্রের কৌশল। ভারতীয় রাষ্ট্র সাধারণত আন্দোলনকে গুলি করে শহীদ বানানোর বদলে আলোচনার টেবিলে টেনে আনে, কমিটি গঠন করে, আংশিক দাবি মেনে নেয় এবং নেতৃত্বকে রাজনৈতিকভাবে আত্মস্থ করার চেষ্টা করে। রাষ্ট্রবিজ্ঞানে একে বলা হয় কোঅপটেশন। দমন অনেক সময় বিদ্রোহকে উস্কে দেয়, কিন্তু আত্মস্থ করার রাজনীতি আন্দোলনের ধার কমিয়ে দেয়। ভারতের বিশাল ভূগোল ও বৈচিত্র্য জাতীয় অভ্যুত্থানের পথে বাধা। পাঞ্জাবের কৃষকের ক্ষোভ, মণিপুরের সংকট কিংবা তামিলনাড়ুর শ্রমিকের দাবি সবগুলোকে এক সুতোয় গাঁথা হয় না। তার উপর পরিচয়ের রাজনীতি, ধর্ম, জাতপাত, কাশ্মীর, পাকিস্তান কিংবা জাতীয়তাবাদের প্রশ্ন শ্রেণীভিত্তিক ক্ষোভকে বারবার বিভক্ত করে দেয়। বিজেপির উত্থানও এই আলোচনার কেন্দ্রে। বাবরি মসজিদ আন্দোলন থেকে শুরু করে সংখ্যাগুরু পরিচয়ের রাজনীতি দলটিকে জাতীয় শক্তিতে পরিণত করেছে। সমালোচকদের মতে রাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভকে অনেক সময় সংখ্যালঘু কিংবা বহিরাগত ইস্যুর দিকে ঘুরিয়ে দেওয়ার বৃহৎ অংশের জনগণের মধ্যে অভ্যুত্থানের নৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে। অন্যদিকে মুসলিম ও দলিতদের মতো প্রান্তিক জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে নজরদারি, বৈষম্য ও কঠোর দমনের মুখে রয়েছে। শাহিনবাগের আন্দোলনের পর মামলা, বুলডোজার অভিযান সহ নানা ঘটনার অভিজ্ঞতা তাদের জন্য প্রতিবাদের মূল্য আরও ব্যয়বহুল করে তুলেছে। ফলে বঞ্চিতরাই সবসময় সংগঠিত বিদ্রোহের নেতৃত্ব দিতে পারেন না। তবে এর অর্থ এই নয় যে ভারতের তরুণ সমাজ নীরব। জওহরলাল নেহরু ইউনিভার্সিটির আজাদি স্লোগান, আমির আজিজের সব ইয়াদ রাখা জায়গা কবিতা কিংবা সাম্প্রতিক সময়ে ভারতীয় সামাজিক মাধ্যমের মূলধারার প্রচারণার বিরুদ্ধে তরুণদের সমালোচনা দেখিয়ে দেয় প্রতিবাদের ভাষা এখনও জীবিত। গেরুয়া রাজনীতি, ধর্মীয় মেরুকরণ, নজরদারি রাষ্ট্র, সম্পদের কেন্দ্রীভবন এবং ক্রমবর্ধমান বৈষম্য নিয়ে অসন্তোষও বাড়ছে। তাই ভারতের জনগণ ভীরু এমন সিদ্ধান্ত কিন্তু সঠিক নয়। ইতিহাস বলছে তারা বহুবার রাস্তায় নেমেছে, বহুবার ক্ষমতাকে নত করেছে। আপাতত তারা বিপ্লবের বদলে ব্যবস্থার ভেতরেই পরিবর্তনের পথ খুঁজছে।